নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। শুরু হলো সম্প্রীতির উৎসব তথা ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা। রবিবার হবে এর আনুষ্ঠানিক সূচনা। শনিবার সন্ধ্যায় চন্তায় রাজার হাত ধরে শুরু হলো সম্প্রীতির উৎসব তথা ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলা। শনিবার পুরাতন হাভেলির সমগ্র প্রান্ত জুড়ে আবার রাজন্য আমলের সেই পুরনো দিনের স্মৃতিকথা ও সুর বেজে উঠেছে। অন্যান্য বছরের মতো এই বছরও পুরাতন হাভেলির ১৪ দেবতা মন্দিরে শুরু হয়েছে সার্বজনীন খার্চি উৎসব। ৭ দিন ব্যাপী আয়োজিত এই খার্চি উৎসবের দিনগুলিতে পুরাতন হাভেলির সমগ্র প্রান্ত জুড়ে থাকবে জাতি জনজাতির সকল অংশের মানুষের মধ্যে উৎসবের আবহ। শনিবার চিরাচরিত প্রথা অনুযায়ী ১৪ দেবতার বিগ্রহগুলিকে মন্দির থেকে বের করে আনা হয়। ১৪ জন গালিমের কোলে করে ১৪ দেবতার বিগ্রহের পূজা অর্চনা সম্পন্ন হয়। প্রদান করা হয় গার্ড অফ অনার। এরপর রাজচন্তা এর তত্ত্বাবধানে একে একে ১৪ দেবতার বিগ্রহগুলি নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এই বিগ্রহগুলিকে নিয়ে যাওয়া হয় হাওড়া নদী স্নান ঘাটে। পথের দুই প্রান্তে হাজারো ভক্তের সমাগম ঘটে। ধূপের ধোঁয়া, উলুধ্বনি, শাঁখের আওয়াজ, মোমবাতির আরতি আর ঢাকের শব্দে এক অন্য মাত্রায় পৌঁছে যায় গোটা পথ। শুক্রবারের অধিবাসের পর এদিন থেকে শুরু হয় মূল পুজো। স্নান যাত্রা শেষে ফের বিগ্রহগুলিকে আনা হয় ১৪ দেবতা বাড়িতে। সেখানে মূল মন্দিরের সঙ্গে নাট মন্দিরে রাখা হয় বিগ্রহগুলিকে। সেখানে ধর্মীয় আচার মেনে রাজচন্তায় পুজোর শুভারম্ভ করেন। দেওয়া হয় বলি। খার্চি পুজোয় চণ্ডী পাঠের দায়িত্বে থাকা পূজারী জানান, এই দিন ১৪ দেবতার স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাতে হবে দেবতার অধিবাস পুজো। রাত্রি প্রায় ১১টা নাগাদ হবে নিশি পুজো অর্থাৎ মূল পুজো। রবিবার সকালে স্নান যাত্রার পর শুরু হয়ে যাবে খার্চি পুজো। প্রদান করি। আমার সাথে মহারাজ দুজনের চন্তায় আছে। মার কৃপার অনুসারে আজকে শনিবার দেবতা স্নান যাত্রা হচ্ছে। সময় সকাল সন্ধ্যা ৬টা ৫ থেকে ৬টা ৩০-এর মধ্যে আমরা ওখানে অধিবাস করে ছাড়ুন। রাতে ৭টা ৩০ দেবতার অধিবাস পূজা হইব। তারপর রাত ১১টা ৫ নিশি পূজা, মার মেইন পূজাটা হইব। কালকে সকাল প্রাতঃ রোজ রবিবার সকাল ৫টা ৪৫ ৬টা ৫২-র মধ্যে আমাদের দেবতা স্নান যাত্রা করে খার্চি পূজা আরম্ভ করি। ৩০০ বছর ধরে এই খার্চি পুজো চলে আসছে। মহারাজার আমল থেকে পুজো শুরু হয়েছে। বর্তমানে গালিমেরা পুজো করেন। পুজোকে কেন্দ্র করে চতুর্দশ দেবতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে বসে মেলা। আষাঢ় মাসের শুক্লপক্ষে হয় এই পুজো। ১,০০০ বলি দেওয়া হবে পুজোকে কেন্দ্র করে। আগে এই পুজো ছিল জনজাতিদের মধ্যে আবদ্ধ। এখন এই পুজো হয়ে গেছে সার্বজনীন। মহারাজের আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পুজোয় বহু মানুষের সমাগম ঘটে। ত্রিপুর রাজার আমল থেকে এই পুজো শুরু হয়েছে। এরপর বংশ পরম্পরায় মানুষ এই পুজোয় সমবেত হচ্ছেন। সান্দন টিভি। প্রার্থী বাদল শীল হত্যার ঘটনায় ২৪ ঘন্টার বন্ধ ডাক দিল বামফ্রন্ট। বন্ধের সমর্থনে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। প্রাণঘাতী হামলায় ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হল বিলোনিয়া মহকুমা রাজনগরের জেলা পরিষদের ৪ নম্বর আসনের প্রার্থী বাদল শীলের। প্রতিবাদে রবিবার ১২ ঘন্টার বন্ধের ডাক দিল বামফ্রন্ট। শনিবার সন্ধ্যায় সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এই কথা জানান। তিনি বলেন, শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বাড়ি গিয়েছিলেন। সন্ধ্যায় দোকানে আসার পর তাকে দোকান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় শাসক দলের দুর্বৃত্তরা। তারপর বাজারের মধ্যে তাকে ফেলে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে মারধর করে গুরুতরভাবে আহত করে। তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল চোদ্দাখোলা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসক রেফার করে দক্ষিণ জেলা হাসপাতালে। কিন্তু অবস্থা সংকটজনক হওয়ায় রাতের বেলা দক্ষিণ জেলা হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ২টা ৩৫ নাগাদ প্রয়াত হন। নৃশংস খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বামফ্রন্ট রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। সকলে যাতে এই প্রতিবাদে এগিয়ে আসে তার জন্য দাবি জানায় বামফ্রন্ট। বন্ধের আওতার বাইরে থাকবে সামাজিক অনুষ্ঠানের গাড়ি, মৃতদেহ বহনকারী গাড়ি, কোনো পরীক্ষা যদি থাকে সেই পরীক্ষা, অ্যাম্বুলেন্স, বিমান যাত্রীদের বিমানবন্দরে যাওয়া আসা করার গাড়ি।
তিনি আরো বলেন, প্রয়াত বাদল শীল বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য, চোত্তাখোলা অঞ্চল কমিটির সম্পাদক এবং সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য ছিলেন। দুর্বৃত্তদের সন্ত্রাসের শিকার হয়ে ৫১ বছর বয়সে মৃত্যু হলো বাদল শীলের। এই ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত দলের কর্মী সমর্থকরা। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, গণতন্ত্র হত্যার অঙ্গ হিসেবে এই ব্যক্তি হত্যা হয়েছে। ত্রিপুরা রাজ্যের নাগরিকদের বিবেকের কাছে সমস্ত নাগরিকের আবেদন এটা নিয়ে যাতে জনগণের প্রতিবাদ হয়। তিনি আরো বলেন, এর বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ গড়ে উঠলেই সরকার বুঝতে পারবে তারা যেভাবে ত্রিপুরা রাজ্যকে তৈরি করতে চাইছে তা ত্রিপুরা রাজ্যের মানুষ সমর্থন করে না। 2:35 নাগাদ জিবি হাসপাতালে উনি মারা যান। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে, দলের কাছে, সংগঠনের কাছে, ব্যক্তি বিশেষের কাছে আবেদন করছি, এর প্রতিবাদ জানিয়ে, কমরেড বাদল শীলের নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ত্রিপুরা বন্ধ বামফ্রন্ট দেখেছে, তাকে আপনারা সাহায্য করুন, সমর্থন করুন এবং এগিয়ে আসুন। সর্বত্র নিন্দা, ঘৃণা বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে এবং জ্ঞাপন করুন এবং দোষীদের যেন এই সরকার বাধ্য হয় অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়ার জন্য, তার জন্য আবেদন জানাচ্ছে বামফ্রন্ট। কালকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার বন্ধ। কালকে আমাদের রাজ্যের সর্বত্র যানবাহন, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যেন বন্ধ রাখে। সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমরা অসহায়, আমরা আক্রান্ত, আমাদেরকে সহযোগিতা করুন, প্রতিবাদ করুন, এই অন্যায়ের, এই হিংসার প্রতিবাদ করুন এবং বন্ধে আপনারা সামিল হন। বন্ধের আওতা থেকে সচরাচর যে সমস্ত জিনিসগুলো আমরা রাখি, জনগণের অবশ্য প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, প্রয়োজনীয়, সেগুলো হচ্ছে আপনারা জানেন হোটেল, ফলের দোকান, ওষুধের দোকান। এবং যেহেতু আমরা অত্যন্ত অসময়ে এই ধর্মঘট ডাকতে বাধ্য হচ্ছি, কালকে অনেকের বিমানের যাত্রীরা টিকিট ইত্যাদি কাটা আছে, তারা ওষুধের মধ্যে পড়ে যাবে। কাজে বিমান যাত্রীদের যাতায়াতটা বিমান বন্দর পর্যন্ত এবং ফেরত আসার জন্য যে অসুবিধা, এটা আমরা বন্ধের আওতা থেকে আমরা রাখছি। আমরা প্রত্যাশা করি ত্রিপুরার গণতান্ত্রিক মানুষ আমাদেরকে সমর্থন করবে, তীব্র ঘৃণা বিজেপির বিরুদ্ধে উৎসর্গিত করবে। এদিকে বন্ধ ঘোষণা হতে বন্ধের সমর্থনে আগরতলা শহরে বিশাল মিছিল সংগঠিত করল সিপিআইএম এবং সিপিআইএম এর ছাত্র যুব সংগঠনগুলো। উপস্থিত ছিল প্রায় শতাধিক কর্মী সমর্থক। শান্তন টিভি। বহিরাজ্যে পাচারের সময় 2 বাংলাদেশি মহিলাকে আটক করল নতুন বাজার থানার পুলিশ। সাথে একটি গাড়ি সহ পাচার বাণিজ্যের সাথে যুক্ত এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের আটক করা হয় নতুন বাজার থানাধীন বৈরাগী দোকান এলাকায়। ধৃত বাংলাদেশি মহিলাদের কাছ থেকে 7টি স্মার্টফোন ও 65,400 ভারতীয় টাকা উদ্ধার করা হয়। জানা যায়, বৈরাগী দোকান এলাকার সুরেশ চাকমার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ দেখতে পায় একটি ইকো গাড়িতে করে 2 বাংলাদেশি মহিলাকে আগরতলা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। পুলিশ এই পাচার বাণিজ্যের সাথে যুক্ত গাড়ি ও বাড়ির মালিক সুরেশ চাকমা সহ 2 বাংলাদেশি মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। দীর্ঘ সময়ে পুলিশের জিজ্ঞাসাবাদের শেষে ধৃত 2 মহিলার স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক। দালাল চক্রের হাত ধরে কলকাতায় পাড়ি দেওয়ার উদ্দেশ্যে তাদের ভারত ভূখণ্ডে প্রবেশ বলে জানায়। পুলিশের জিজ্ঞাসাবাদের শেষে 2 বাংলাদেশি মহিলা সহ পাচারকারী সুরেশ চাকমা ও গাড়ি চালক সঞ্জিত ত্রিপুরাকে অমরপুর মহকুমা আদালতে সোপর্দ করা হয়। তো আজকে সকালবেলা আমাদের কাছে 13/7/2024 টান সকাল অনুমান 5টার দিকে একটা খবর আছে, 2জন বাংলাদেশি নাগরিক মহিলা, এরা বৈরাগী দোকান এরিয়াতে থাকতেছে একজনের বাড়িতে, তার নাম সুরেশ চাকমা, তার বাড়িতে থাকতেছে, তারা নাকি পাচারের উদ্দেশ্যে। এই খবরের ভিত্তিতে আমরা পুলিশ স্টাফ, আমাদের থানা স্টাফ, গৌতমপুর আরও কয়েকজন স্টাফ মিললে মহিলা স্টাফও উদ্ধার বাড়িতে গেছে। ওখানে গিয়ে 2জন মহিলারা পাইছে, সঙ্গে আরেকজন পুরস্কুল এই বাড়ির না এবং বাড়ির মালিকরা পাইছে। মহিলাদের কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে বিভিন্নভাবে তারা কথাবার্তা করে, একবার ইন্ডিয়াতে পারে, একবার রোহিঙ্গা বাড়ি, যেহেতু অনেক রকম প্রবলেম ক্রিয়েট করতে। তারপর আমরা ট্রিটমেন্ট থানা থাকি, লং ইন্টারোগেশন করার পর
যে দুজন মহিলারা তারা সন্দেহ করছে এবং তারা বাংলাদেশের সময় তাদের বাড়ি এবং তারপর আমরা তাদেরকে স্কলারশিপ টোটাল ৬২,৪০০ টাকা উদ্ধার করছি এবং 5টা টোটাল বিভিন্ন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আমরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল সেই সময় থেকে শাসক দলের দুর্বৃত্তরা বিরোধীদের ওপর আক্রমণ শুরু করেছে আর নির্বাচন ঘোষণার পর থেকে সেই আক্রমণের পরিমাণ বেড়ে গেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দৃষ্টান্ত স্বরূপ ধলাই জেলার তথ্য তুলে ধরতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, ধলাই জেলার জেলা শাসক এবং পুলিশের পদাধিকারীকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার দাবি জানালেও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা প্রদান করা হয়নি। একই তথ্য তুলে ধরেন রাজনগরের ক্ষেত্রেও। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে রাজনগর স্কুলের সামনে গেলে সিপিআইএম দলীয় কর্মী সমর্থকদের উপর আক্রমণ করে শাসক দলের দুর্বৃত্তরা। আর এই ঘটনাটি ঘটেছে পুলিশের সামনে। সিপিআইএম দলীয় কর্মী সমর্থকরা যে সমস্ত পথ ধরে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অগ্রসর হয়েছিলেন সেই সমস্ত পথগুলো আটকে দিয়েছিল শাসক দলের দুর্বৃত্তরা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সিপিআইএম দলীয় কর্মী সমর্থকদের বাইক ও গাড়ি। সাহস দেওয়ার জন্য আমি গেছিলাম সকালবেলা সালেমাতে, নানাভাবে প্ররোচনা দিচ্ছিল তারা। যাই হোক, আমরা দল বেঁধে মিছিল করে গিয়ে ব্লকে ঢুকে মোটামুটি ভাবে বেশ কিছু নমিনেশন পঞ্চায়েত সমিতি এবং এই গ্রাম পঞ্চায়েতের যাওয়া সম্ভব হয়েছে। তারপর আমি আরেকটা ব্লকে যাওয়ার সময়তে আমাদের সমর্থকরা যারা ছিলেন, ক্যান্ডিডেটরা, তাদের ফেরার পথে বেশ কয়েকজন আক্রান্ত হলেন, মহিলা সহ। ধলাই জেলারই আরেকটা ব্লক দুর্গাচমনি কমলপুরের এই মহকুমার মধ্যে, সেখানে সকাল থেকে আমাদের সমর্থকরা, আমাদের ভাবী প্রার্থীরা, তারা বিভিন্ন দিক থেকে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রায় সব কটা পথ তারা আগলে আছে। অর্থাৎ দুর্গাচমনি ব্লকের শুধু সামনেটা না, দুর্গাচমনি বাজার না, দুর্গাচমনি ব্লকে যাওয়ার যে বিভিন্ন দিক থেকে রাস্তাগুলো প্রায় 1-1.5 কিলোমিটার আগে থেকে লাঠি সুটা নিয়ে বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী তারা পাহারা দিয়ে বসে করে। তো আমি সালেমা ব্লক থেকে সেরে বললাম, ঠিক আছে, আপনারা থাকুন রাস্তায়, একসাথে কনভয় করা হবে। যথারীতি আমরা রওনা হলাম। তখন প্রায় 2 বাজে। কনভয়ের সামনে ছিলাম আমি, বিশাল কনভয়। আমার কনভয়ে সেই অর্থাৎ আমাদের যারা ক্যান্ডিডেটরা, তারা কেউ গাড়িতে, কেউ অটোতে, কেউ টমটমে, কেউ মোটরসাইকেলে ছিলেন। আমি সামনে ছিলাম, সামনে আটকাইনি, কিন্তু পেছনে সমস্ত গাড়ি ঘোড়া আটকালো। তারপর গাড়ি ভাঙলো, অটো ভাঙলো, টমটম ভাঙলো, মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে দিল। সেখানেও প্রায় 20 জন আমাদের সমর্থক তারা আহত হলেন। একজনের গুরুতরভাবে তার মাথা ভেঙেছে। শাশুড়ির দায়ের আঘাতে রক্তাক্ত পুত্রবধূ ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত ন্যাংটা দারোগা এলাকায়। অসহায় এই গৃহবধূর ওপর আক্রমণের ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ল স্থানীয় সাধারণ মানুষের মধ্যে। সোনামুড়া মহকুমার ন্যাংটা দারোগা এলাকায় আজ থেকে প্রায় 9 বছর সুজন সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল মীনা সরকারের। বিয়ের পর থেকে মীনা সরকারকে তার স্বামী সুজন সরকার, শ্বশুর মানিক সরকার, শাশুড়ি খুকুরানী সরকার এবং দেওর উৎপল সরকার নানাভাবে শারীরিক এবং মানসিক দিক থেকে নির্যাতন চালিয়ে যাচ্ছে। অসহায় গৃহবধূ মীনা সরকার প্রতিবাদ করলেই স্বামী সহ শ্বশুর, শাশুড়ি এবং দেওরের হাতে চরম মারধর হজম করত। সুজন সরকার এবং মীনা সরকারের সংসারে 3 পুত্র সন্তানও রয়েছে। শনিবার সকালেও এক ব্যতিক্রমী ঘটনা ঘটে। অসহায় এই গৃহবধূ মীনা সরকার তার স্বামী সুজন সরকারের কাছে টিফিন খাওয়ার জন্য বায়না করে।
কিন্তু দুর্ভাগ্য, মিনা সরকারের সেই টিফিন খাওয়ার বায়নাটা দায়ের কোপে পরিণত হবে তা হয়তো সেও জানত না। শাশুড়ি খুকুরানী সরকার দায়ের কোপে রক্তাক্ত হয় মিনা সরকার। অসহায় এই গৃহবধূর একটি হাতের প্রায় সবকটি আঙুল কেটে যায়। দাও দিয়ে খুব দিছে, কে খুব দিছে? কেটা খুব দিছে আপনারে? হ্যাঁ, শাশুড়ি। কি নাম? খুকু সরকার। কি কারণে মারছে আপনারে? আমার দাও দেনা কুড়াল দেনা লাকি রাতাম আমি সারে সুরাত রান দিদি কে আমার কাছে যেমন চিকেন মেগারাই দেখাইতাম কুড়াল না লাকি ফারান লেগে আমার কুড়াল দেনা দিকে আমি ঘরে গেছি দেখে আমার কুট মারছে। আপনার স্বামী কো? স্বামীও ঘরে আসলো, স্বামী ঘরে আসলো। স্বামীর নাম কি? সুজন সরকার। আমার কোনো দাম দিলি দেনা, আমি আনতাম যাইলে আমার দেনা আমার কোনো ঘরটা জেলে আমার মারাদরি করে দেমনে ভাড়া এমনি গালাগাল সুটকি ভাত খাই, ডেলি সুটকি ভাত খাই, জেলে সুটকি ভাত খাই। আপনারা কি এমনি কি আলাদা নেই? হ্যাঁ, আমি আসটা আলাদা, তার মানে বলে কেউ খানা আমার দিন দেয় ছবি করে। আপনার স্বামী যখন ঝগড়া হয়েছে আপনার স্বামী কই আসতো? ঘরে আসলো 10টায় গলা সিদ্ধ দিয়ে দিছে, এরপরে দাদা কুট দিছে। কারে দর্শে গলা সিদ্ধ? আমারে। আপনার স্বামী ওই আর একদিন আছে ওই মেয়েটা রাখছে নয়। আপনার স্বামী কি করে, কি কাজ করে? গাড়ি থাকে কন্ট্রাক্টারি করে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে অসহায় এই গৃহবধূকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে প্রতিবেশীরা। এলাকার ক্ষুব্ধ নাগরিকরা উত্তম মধ্যম দেয় শাশুড়ি খুকুরানী সরকারকে। তারা অভিযুক্ত শাশুড়ি খুকুরানী সরকারকে বেঁধে রেখে খবর দেয় পুলিশে। পরশুদিন মঙ্গলবার রাত্রে রাত 11টায় তারা কাজে ঝগড়ার কারণে আমরা ঘরে থাকতে পারতাছি। আমরা তো পারাবতীবাসী। আমি পারাবতীবাসী, থাকতে পারতাছি না। আজকে কি হয়েছে? আজকে বউ স্বামীর কাছে টিফিন চাইছে, স্বামীর কাছে দিতে পারতো না। তো বউটা কইছে আমি সকালবেলা টিফিন না খাই কেমনে, তাই তুমি যদি আমার টিফিন না দেবো কেমন হইব। এই কথা বউটার কাছে বউটার স্বামীর কাছে টিফিন চাইছে পরে বউটা জামাইয়া বউটার আরো বইরা আইন না, এরপরে দিয়া শাশুড়ির কাছে দিছে, শাশুড়ি লেরাছে দাও, শাশুড়ি দাওটা দিয়ে বউটা হাতে খুব দিয়ে কি মানে কোন জায়গা খুব দিছে? খুব দিয়ে সামনে পরে বউটা সিলাইতে সবাই পারে মানে জ্বর। কোন জায়গা খুব দিছে? কোন জায়গা? হাতের মধ্যে খুব মারছে, মানে আঙ্গুলের মধ্যে করে আঙ্গুল রক্ত বইরা গেছে, হাত এমন খুব দিছে মানে হাত কাটতে লাগছে। আচ্ছা আচ্ছা। তারপরে দিয়া তো বউটা হসপিটাল গেছে, কই থানাত গেছে, আর অনেক জাত গেছে। এখন কি করছেন মানে মহিলা? ওখানে আমরা চাইতেছি এই পরিবার এনে থাকতো না, এই পরিবার আমরা এখান থেকে উঠাইতে চাই, এই কারণে আমরা বদলা ভাঙ্গাভাঙ্গি করেছি। আচ্ছা, আর এই ওখানে যে যার উপরে আক্রমণ করছে হ্যাঁ কই আছে এখন? যার উপরে আছে হেরা আমরা বাইন্দা ঠিক রাখছি। না যার উপরে আক্রমণ করছে হয়তো ডাক্তারের কাছে, এখন ডাক্তারের কাছে, ফায়ার সার্ভিসে নিয়ে গেছে। ফায়ার সার্ভিসে নিয়ে গেছে। অভিযুক্তদের এলাকা ছাড়ার দাবি তুলে ক্ষুব্ধ এলাকাবাসীরা। পাশাপাশি বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করে তারা। শান্তন টিভি। বিশালগড়ে কংগ্রেস নেতা টিটু আহমেদের বাড়িতে শুক্রবার অগ্নিসংযোগ করেছিল দুষ্কৃতীরা। অভিযোগের আঙুল উঠেছিল শাসক দল আশ্রিত দুষ্কৃতকারীদের ওপর। শনিবার মধুপুর থানার পুলিশ আটক করেছে টিটু আহমেদের বাবাকে। পুলিশ জানিয়েছে একটি গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল মধুপুর থানায়। সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণেই আটক করা হয়েছে তাকে। পুলিশের এই ঘটনায় রীতিমতো ছি ছি রব উঠেছে। এটা থানায় একটা কেস হয়েছে আর কি, গতকালকে একটা গাড়ি পুরা গেছে, ওইটা নিয়ে একটা কেস হয়েছে। কেস হওয়াতে কালকে রাত্রে আমরা ঘুরছি আছে এমনি ফিরে এখানে সুস্থ রাখছি। এখনো পুরো অরবিন্দনগর আলী আদম জাস্ট ফুটে আমার বাড়ি কাছে লেগেছে বিজেপির তারা 20 লক্ষ টাকা মাল করছে, গাড়ি উঠছে। আমার থানার আছে ইয়ার লাগে বড় বড় কথা কয়, এসপি কথা কয়, আমার কাল 7টা সময় না আটকে রাখছে। আমার নাম আলী আদম, বলি আমার কিছু কইছে না, তাইয়া কইছে মধুপুর থানা, সবার বড় বড় কইছে মধুপুর থানা হইলে আবার কথা এতক্ষণ আইছে। জলে ডুবে মৃত্যু এক যুবকের ঘটনা খোয়াই থানার অন্তর্গত আমলাপাড়া এলাকায়। মৃত যুবকের নাম দীপঙ্কর বণিক, বয়স 42। মৃত যুবকের মা জানিয়েছে এলাকার একটি পুকুরে স্নান করতে গিয়ে সাঁতার দেওয়ার সময় জলে ডুবে এই ঘটনা। এদিকে মৃত অবস্থাতে দীপঙ্কর বণিককে আনা হয়েছে খোয়াই জেলা হাসপাতালে, এমনটাই জানিয়েছেন চিকিৎসক। আমি এখন ভাত খামো, তাই আচ্ছা ভাতটা খামো করে আমি ঠান্ডা হয়ে যাই। তো ঠান্ডা করতে গিয়া আমি কইতে তুই চান করে লাগাম না, তুই বাড়িটা তুই খাইয়ে এখন পেন চালাইয়া এই কথাটা কইছি পরে হে জল মেরে
গিয়া এই গেটের থেকে ধরে না ওই গেটের সামনে গেছে সাঁতরাইয়া গিয়া ইয়া নেই এই যে ডুব দিচ্ছে আর উঠে না 5-7 মিনিট হয়েছিল। কোন জায়গাতে ডুব দিছিল? ওই আমি শনিমাতা বাড়ির লোক পুকুরটা, এই পুকুরটা থেকে আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত গেছে, বলে 2 জন আসছিল। আপনার ছেলের নাম কি? এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।